রাজ্যের বেশ কয়েকটি স্কুল বন্ধ হতে চলেছে, নিশ্চিত অবশ্য করেনি শিক্ষা দপ্তর কিংবা সরকার পক্ষ। ৯০০রও বেশি স্কুল রয়েছে যেখানে ৫০ জন বা তার কম পড়ুয়া আছেন। সেদিক থেকে স্কুলগুলোকে নিকটবর্তী কোনো স্কুলে সেখানে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকারান্তরে ৫০ জন পড়ুয়া নেই এমন স্কুলগুলোকে বন্ধ করতে চলেছে শিক্ষা দপ্তর। আপাতত এমন একটি প্রস্তাব রাজ্যের শিক্ষা দপ্তরের অন্দর থেকে বেরিয়ে এসেছে। যদিও এই নিয়ে সরকার পক্ষ, শিক্ষা দপ্তর কিংবা মহাকরণে বসে মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেননি। বিজেপির প্রদেশ কার্যালয়ে কুশাবাহ ভবনে প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এই বিষয়ে অবশ্য দলের কি বক্তব্য তা তিনি প্রকাশ করেছেন। সেদিক থেকে তিনি যে যুক্তি দেখিয়েছেন সে যুক্তি তার এবং তার দলের ভাবনার। তার বাইরে থেকে সরকার দপ্তর কি চান, সরকার দপ্তরের কি বক্তব্য সেটাও তো জানা দরকার। সেটা তো এই রাজ্যের মানুষ জানতে চান, এই রাজ্যের শিক্ষক অভিভাবকরা জানতে চান। আপাত দৃষ্টিতে স্কুলগুলোতে শিক্ষকের তীব্র সংকট চলছে। সে তীব্র সংকটের জেরে স্কুলগুলোকে আরও একটি প্রতিবেশী স্কুলের সঙ্গে জুড়ে দেওয়াই যদি শিক্ষা দপ্তর কিংবা সরকারের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে সেটা কি শুভ দৃষ্টিভঙ্গি? সেটা কি সময় উপযোগী দৃষ্টিভঙ্গি? সেটা কি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি? এবং অবশ্যই সেটা সময় উপযোগী দাবি কি না সেটা বোধহয় জানা দরকার। আজ আমরা একটা দৃশ্য দেখাবো। দৃশ্যটা আপনি দেখেছেন। গোলাঘাটের একটি স্কুল, সেখানে অভিভাবকরা এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি নেতৃত্ব বা প্রতিনিধি ছাত্রছাত্রী সকলে বৈঠক করে তারা জোরালো দাবি করেছেন অন্তত তাদের স্কুলটিকে যেন প্রতিবেশী আরেকটি স্কুলে সেখানে সংযুক্তিকরণ বা একত্রীকরণ না করা হয়, তাদের স্কুলটি রাখা হয়। এই দৃশ্য আপনারা দেখছেন। তার পাশাপাশি একটি সংগঠন বা দুটো সংগঠন আজ শিক্ষা দপ্তরে গেছেন, তাদের বক্তব্য রেখেছেন। তার বাইরে থেকে বেশ কয়েকটি সংগঠন এই ইস্যুতে সরব হয়েছেন। আপাতত যারা কথা বলেননি তার মধ্যে অবশ্যই সরকারের প্রতিনিধি, শিক্ষা দপ্তরের প্রতিনিধি এবং সরকারকে ভালোবাসে এমন তথাকথিত ছাত্রধরোধী কয়েকটি ছাত্র সংগঠন নেতৃত্ব অবশ্যই নিয়ে কোনো মুখ খোলেননি। কেন খোলেননি সেটা তাদের বিষয়। আপাত দৃষ্টিতে আপনারা যারা এই কথাগুলো শুনলেন, এই কথাগুলো যাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম, সেদিক থেকে আপনারা মূল্যায়ন করে একবার বলুন যে স্কুল বন্ধ হলে কি লাভ? স্কুল বন্ধ হলে কি কোনো সমস্যা হবে না? সমাধান একেবারে শেষ? কিন্তু তার প্রেক্ষিতে কয়েকটি বিষয় সেখানে উঠে আসে। ধরে নেওয়া যাক ৯০০টি স্কুলের মধ্যে ৯০০টি স্কুলকে সেখানে প্রতিবেশী স্কুলে বা অন্য একটি স্কুলে সেখানে সংযুক্তিকরণ করা হলো। তাহলে এই ৯০০টি স্কুলের যারা প্রধান শিক্ষক আছেন তারা কোথায় যাবেন? ধরে নেওয়া যাক যেসব স্কুলগুলোতে প্রধান শিক্ষক নেই সেখানে তারা যাবেন। খুব সহজ হিসাব। তাতে কোনো সেখানে ঝুঁকি নেই শিক্ষা দপ্তরের। বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা আধিকারিকদের তালিকা আসবে, সেই তালিকা পরিবর্তন করে তারাই সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই কেউ কেউ বলবেন যে সেখানে যারা শিক্ষক থাকতেন, এই ৯০০টি স্কুলে যদি ৫ জন করে শিক্ষক থাকতেন তাহলে ৪,০০০-এরও বেশি সেখানে যে শিক্ষকের পদ রয়েছে সেই শিক্ষকের পদ কি বিলুপ্ত হবে? একেবারে যারা একটু শিক্ষিত বলতে পারেন স্কুল গণ্ডির মধ্যেই তাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ঠিক তিনিও হিসাব করে বসবেন ঠিক তো সেখানে তো শিক্ষকদের পদগুলো হয়তো বিলুপ্ত হবে এবং সেই শিক্ষকগুলো স্কুলে যাবে না, সুতরাং অন্য স্কুলে তাকে বদলি করা হবে, সেই শিক্ষকের পদগুলো বিলুপ্ত হবে। একেবারে কম শিক্ষিত লোকও এই বিষয়টা খুব ভালো করে জানেন, আর উচ্চশিক্ষিতরা কিভাবে ব্যাখ্যা দেবেন সেটা তাদের বিষয়। এখন প্রশ্ন হলো যারা গ্রুপ ডির পদে আছেন সেই পদগুলো তো এমনিতেই বিলুপ্ত, তাহলে তো স্বাভাবিকভাবে গ্রুপ ডির পদেও গেল। কেউ কেউ বলছিলেন, বা আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, বা আমরা যখন স্কুলগুলোতে পড়াশোনা করতাম তখন অনেকেই স্কুলগুলোতে থাকতেন। আমি যদি বলি যে সেখানে সহায়ক হিসাবে, শিক্ষাকর্মী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আপনি দায়িত্ব নিয়ে বলুন, আপনি যদি স্কুলের পাশের বাড়ির কেউ হয়ে থাকেন তাহলে আপনিও দেখবেন সেই সংখ্যায় অনেকেই নেই স্কুলগুলোতে। শোনা যাচ্ছে গ্রুপ ডি নেই, শোনা যাচ্ছে যারা স্কুলের এই সহায়ক বা শিক্ষাকর্মী হিসাবে অস্থায়ীভাবে কাজ করতেন তারা অনেকেই নেই। কেন নেই? তার বাইরে থেকে অনেক তর্ক বিতর্ক প্রশ্ন থাকতে পারে। কেউ বলবেন বাম আমল থেকে নেই, কেউ বলবেন এখন নেই। যাই হোক, সে নিয়ে তর্ক বিতর্ক হোক, তাতে কোনো আপত্তি নেই। এখন প্রশ্ন হলো যারা মিড ডে মিল পরিচালনায় যারা আছেন
তাদের তো অন্য স্কুলে নেওয়া কি সম্ভব? কারণ যে স্কুলগুলোতে সংযুক্তিকরণ করা হবে, যুক্ত করা হবে, সেই স্কুলেও তো মিড ডে মিল কর্মী আছে। আপাত দৃষ্টিতে আশঙ্কা যে সেই মিড ডে মিল রাঁধুনিরা চাকরি হারাতে পারেন। তাদের হয়তো বিকল্প কোনো ব্যবস্থা করতে পারে সরকার। নিঃসন্দেহে সরকার তো তাদেরকে ভেসে যেতে দেবে না, নিঃসন্দেহে তারা তাদের জন্য ভাববে। সেটা না হোক, ভাবা গেল। এখন আপনার কি মতামত? নমস্কার, কে বলছেন? আমি কেরালা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনারা টিভির পর্দাতে আমরা যা দেখলাম এবং আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি, দেখা গেল 961টা স্কুল অন্য অন্য স্কুলের সাথে যদি অ্যাডজাস্ট করে দেয়, লাভের কি হলো? একমাত্র সরকারের লাভ হলো। তার কারণ যদি 900 স্কুল বন্ধ করে 5 জন করে যদি একটা স্কুলে টিচার দিতে হয়, তাহলে 4,500 টিচার বেকার কাজে লাগে। তো তাদের যে কথা ছিল যে আসলে বেকার কাজে লাগাইতো না, যেটা উল্টা কথাটা বলছিল আর কি, কিন্তু সেই দিয়ে তার পরিকল্পনা আইলো। কারণ যখন এই স্কুলের শিক্ষকরা অন্য স্কুলে নিয়ে অ্যাড করবো, তখন আস্তে আস্তে বয়স্ক যারা হবে রিটায়ারমেন্টে রইব। এই রিটায়ারমেন্ট গুলো, এই পোস্ট গুলা পূরণ করা হইতো না, যার ফলে এগুলা ওই ইয়াতে রইব না, এখানে আর শিক্ষক নিয়োগ হইতো না। এখানে বেকারের যে বেকার মারার যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় এখন বর্তমান সরকার গ্রহণ করতে চলছে। আমরা দেখছি আগের সরকার 1 কিলোমিটার দূর দূর একটা প্রাইমারি সেকশন চালু করছে। তার কারণ এখানে গরিব মানুষের ছেলে মেয়েরা দূরে গিয়ে লেখাপড়ি করতে পারে না। এখানে যতটুকু ছেলে মেয়ে আছে তারা লেখাপড়ি করলো, এখানে 5টা বেকার কাজে লাগলো। কিন্তু বর্তমান সরকার এই চিন্তাবাদ দিয়া বেকারের বাদ মারার জন্য, বেকারের প্রাণে মারার জন্য এবং গরিব মানুষের লেখাপড়াকে ধ্বংস করার জন্য এই সিদ্ধান্ত নিছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জানাই এই সরকারকে। যতটুকু পারে এইগুলা সবাই মিল্লা, সমস্ত বেকাররা তার প্রতিবাদ করা এবং সমস্ত রাজনৈতিক দলগুলা আমরা অনুরোধ করব তার বিরুদ্ধে যাতে প্রতিবাদ করে। আজকে এবিবি সংগঠনের তারা এখনো একটি কথাও বলছে না যে আমরাও তো বেকার, তোমরা এবিবি যদি করো, তোমরাও তো স্কুলে ফাঁস করলে বেকার হইবা, তোমাদের কর্মসংস্থানের অবস্থা কি হইব? কিন্তু না, কোনো বেকারে কর্মসংস্থান যাতে না হয়, শিক্ষার আলো বাতাস যাতে ত্রিপুরাতে না পারে, যার ফলে এই ত্রিপুরা সরকার এই দৃষ্টিভঙ্গি নিচ্ছে। শিক্ষার আলো বাতাস যদি বাইরে যায়, তো তাদের যে এই চালাকি, এগুলা পোলা পাইন, আগামী দিনের পোলা পাইন এগুলা বুঝতে পারবো, তাদের এই চালাকি আর করতে পারতো না, যার ফলে এই ধরনের চিন্তাধারা তারা দিছে। এতটুকুই বললাম। এখন প্রশ্ন হলো, সরকার কি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমি আপাতত বলছি করেনি, কিন্তু সিদ্ধান্ততে চূড়ান্তভাবে নেবে না শিক্ষা দপ্তর, তাও কেউ বলেননি। আপাতত রাজ্যের শিক্ষা ব্যবস্থার নানা পরিস্থিতি নিয়ে অনেকে কথা বলেন। কেউ কেউ বলছিলেন বিরোধী দলনেতা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে কী বলল, তার জবাব দিল সরকার পক্ষ। অবশ্যই জবাব দিয়েছে বিজেপি পক্ষ, বিজেপি শাসক দলের তরফে সেখানে জবাব দেওয়া হয়। তিনি মেয়রের পদ নিয়ে কি বলছেন, বিধায়ক হিসাবে মেয়রের শপথ নিয়ে কি বলছেন, তার জবাবও কুশাভাও ভবনের পাশাপাশি মহাকরণে বসে দিয়েছেন মন্ত্রী। এবং বিরোধী দলনেতার কয়েকটি বক্তব্যের মাঝে এই একটি বক্তব্য রয়েছে, আর সেটি হলো স্কুল সংযুক্তিকরণ কিংবা একত্রীকরণ। তিনিও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অনুরোধ করেছেন যেন এই সিদ্ধান্ত ডাক্তার মানিক সাহার সরকার প্রশাসন গ্রহণ না করে এবং শিলমোহর না দেয়। সে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছেন বিরোধী দলনেতা। আপাতত সরকার পক্ষে এই নিয়ে কেউ মুখ খুলছেন না। বিরোধী দলনেতা সে চিঠির প্রেক্ষিতে জবাবি সাংবাদিক সম্মেলন নেই, মহাকরণে বসে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কমলপুর থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। শিক্ষা দুর্নীতিতে যখন পুরো দেশটা একদম ডুবে গেছে, তখন রাজ্য সরকারের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার ভাবে কোনো নোটিশ বা কোনো তাদের পক্ষ থেকে কিছু না জানানোটা উচিত হয়নি। আর যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে বলবো দেশে ক্যাপিটালিজম বাড়ছে আর গরিবদের কোনো ভবিষ্যৎ নেই। কেননা 900টি স্কুল যদি প্রতিটা জেলায় যদি সেম ভাবে এরকম করে স্কুল বন্ধ হয়ে যায়, সরকারি স্কুল, তাহলে সরকারি স্কুল আর থাকবে কি? কারণ আগে যেইগুলি ছিল সেগুলিও প্রাইভেট
হয়ে গেছে বিদ্যাজ্যোতি প্রকল্পের আন্ডারে। তো সেখানে পড়াশোনা ত্রিপুরা রাজ্যের থেকে উঠে যাবে। তো এখানে শুধু 100-র উপরের স্কুল বন্ধই হবে না, মানে পুরো শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে ত্রিপুরাতে। আর গরিবদের জন্য এটা হবে, ধনীদের জন্য হবে না। মানে ক্যাপিটালিজম আর কি যাকে বলে। আমি ক্যাপিটালিজম মানে সব ধনীদেরকে বলতে চাই না। ক্যাপিটালিজম মানে হলো টাকা দিয়ে সবকিছু করা। তো যেখানে শিক্ষা ব্যবস্থার অধঃপতন আমাদের চোখের সামনে হয়ে গেছে, আমি বুঝতে পারছি না সেখানে বিরোধী দল হোক বা শাসক দলের বুদ্ধিমত্তা মানুষই হোক, তারা কিভাবে চুপ করে আছেন। সেটা পার্টিগত ভাবে কোনো কিছু হতে পারে না, কারণ শিক্ষা সর্বঊর্ধ্বে। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা না থাকলে দেশ নেই, রাজ্য নেই, সংসার নেই, জগৎ নেই। এটাই বলবো। শিক্ষার ব্যবস্থা পুরো দেশ জুড়ে কিরকম চলছে সেটা সবাই দেখছে। আমি একজন সিএসআইআর নেটের বিদ্যার্থী। আমি নেটের জন্য পড়াশোনা করছিলাম, হঠাৎ করে নিটের পোস্টপোনমেন্ট হয়ে গেল। এনটিএ একটা সংস্থা যে প্রথম থেকে এরকম দুর্নীতি করে আসছে। আমার কাছে প্রুফ নেই, কিন্তু আমি এনটিএ কাজ মানে এনটিএ তে 2018 থেকে পরীক্ষা দিচ্ছি। আমি কোনো প্রবলেম ছাড়া এনটিএর এক্সাম কন্ডাক্ট করানো দেখিনি এখন পর্যন্ত। আমি বিএড এর এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম। সেই বিএড এর এন্ট্রান্স 2023 হবে। সেখানে আমাদের ম্যাক্সিমাম রাজ্যের স্টুডেন্ট এনটিএ এর আন্ডারে বিএড এর ত্রিপুরা ইউনিভার্সিটির যে এক্সামটা ছিল সেটাতে ফর্ম ফিল আপ করেছিল। সেই এক্সামটা কোথায় ফেলেছে মানে বলছে আপনি অবাক হয়ে যাবেন। ওই সেন্টারটা পড়েছিল আমাদের কলকাতায়। তো একটা এন্ট্রান্স এক্সামিনেশনের সেন্টার যদি কলকাতায় পড়ে, তাহলে আমরা পরের দিন আরেকটা এক্সাম ছিল আমার, মানে আমার সাবজেক্টের একটা সেই সিইউটি পিজির এক্সামই ছিল, সেটা পড়েছিল আমার আগরতলায়। তো আমার কথা হলো আগরতলায় সেন্টার থাকার পর আমাদের কলকাতায় এক্সাম সেন্টার দিয়েছে। তো সেটা অবশ্যই আমাদের এক্সাম না দেওয়ার জন্য। এরকম স্ক্যাম যখন হচ্ছে পুরো দেশ জুড়ে, সেখানে এই স্কুল বন্ধের যে পদক্ষেপ নিচ্ছে বা পরিকল্পনা করছে, হয়তো সেটার থেকে জঘন্যতম আর কোনো মানে পরিকল্পনা রাজ্য সরকারের হতে পারে না। এটা যদি হয়, একটি স্কুলও যদি বন্ধ হয়, সেটাও একটা বিরাট আকার ধারণ করবে। আমি একজন শিক্ষক হিসেবে আমি একজন স্টুডেন্ট হিসেবে বলছি, এবং সেটা আমি একাই বলছি না, আমার আশেপাশে যত স্টুডেন্ট আছে, আমার যত বন্ধু বান্ধব আছে, তারা হোক এবিভিপি করে বা কিছু নাই করে, আমাকে সবাই বলছে। আমি সবার সাথে মানে এই বিষয় নিয়ে অনেক, এবং যারা বিভিন্ন স্কুলগুলোতে আছেন, বিভিন্ন স্কুলে যারা শিক্ষকতা করেন, তারা বরাবরই তাদের মতন করে কয়েকটি বিষয় উত্থাপন করেছেন। আপাতত স্কুলগুলো সরে যাচ্ছে ন্যূনতম 1 কিলোমিটার, সর্বোচ্চ 5 কিলোমিটার। শিক্ষা দপ্তরের আধিকারিকদের দেওয়া প্রস্তাবিত রিপোর্ট অনুসারে সেই তথ্য বেরিয়ে এসছে। 5 কিলোমিটারের মধ্যে যদি এই 50 জন পড়ুয়া কম স্কুল বাছাই করা হয়, তাহলে সংখ্যা 900। আর যদি 3 কিলোমিটারের মধ্যে বিকল্প কিংবা প্রতিবেশী স্কুল বাছাই করা হয়, তাহলে এই সংখ্যা 549। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছিলাম যে একদিকে তো শিক্ষকের সংকট আমরা তো প্রায়শই দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে। যখন ক্যান্ডিডেটরা যারা অলরেডি টেট পাস বা এসএসসি বা তারা পাস করে রাস্তায় আন্দোলন করছে তারা চাকরি দেওয়ার জন্য, যেহেতু শিক্ষক সংকট, যাতে শিক্ষকের সেই সংকটটা মেটায় সরকারে। কিন্তু দেখা যাচ্ছে এখন মনে রাজ্য সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাটা একদম সরকারের যে শিক্ষা ব্যবস্থাটাকে সেটাকে একবারে প্রাইভেটাইজেশন করে দিত। তারা চাইছে পারছে না একবারেই সব স্কুলের সাথে বদ্ধ করে দিতে। তারা ধাপে ধাপে এগোচ্ছে। আমরা দেখেছিলাম বিপ্লবদের সরকার থাকতে, মেবি সিএম থাকতে অনেক স্কুল বদ্ধ করেছে, মানিক সহ একই জিনিস ঘটাচ্ছে। কারণ যেহেতু আমরা যতটুকু জানি দপ্তরটা ওনার কাছে, ওনার নেতৃত্বাধীনে আছে, আওতাধীন আছে। তো আজকে এই জায়গার এটা বলতে দ্বিধা নেই
যে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পূর্বে নিয়েছে বা অথবা আগামী সময় নেবে? আমার তো মনে হয় না, আমাদের কাউরই মনে হয় না। একজন শিক্ষক কতটুকু দরকার, একজন শিক্ষককে যাদের মেরুদণ্ড হয়তো তারা ভুলে গেছে যে একটা শিক্ষক কতটুকু প্রয়োজন বর্তমান সময়ে। ভবিষ্যতের তারা কারিগর, ভবিষ্যতের প্রজন্ম, বর্তমান প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্মকে তারা বাঁচায়। তাদের তাদের মানে রাস্তার জীবনের রাস্তা, যে রাস্তাতে চলে সে রাস্তা তারা তৈরি করে দেয়। কিন্তু আজকে এই জায়গার শিক্ষক নিয়োগ তো দূরের কথা, যে স্কুলগুলো আছে সেগুলো অব্দি বন্ধ করে দিচ্ছে। তো আমার তো মনে হয় আর বেশি দিন দূর নেই যে রাজ্য সরকারের যে বাকি স্কুলগুলো আছে শহর বা শহরাঞ্চলে আশপাশে সেগুলো বন্ধ করে দেবে। কারণ ওরা একটা স্কিম পেয়ে গেছে যে তারা শিক্ষক নিয়োগ করবে না, আর এর বদলে স্কুলগুলো বন্ধ করে দেবে। তো কি হবে, আগের সময়ে প্রতিষ্ঠাতারা বা শিক্ষার্থীরা শিক্ষাদান হবে না, তারা ভালো করে পড়াশোনা করে বড় বড় হবে না, তারা ভালো পদে যেতে পারবে না, তারা ভালো ভালো জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব হতে পারবে না। তো আলটিমেটলি তখন এই সমস্ত নেতাদেরই লাভ না। তখন তারা বলবে তাদের কাছে যাওয়ার পর, যেহেতু তারা শিক্ষিত, কম শিক্ষাদানে শিক্ষিত হবে, তাদের বলবে যাওয়ার পরে তাদের কাছে মন্ত্রী বিষয়ে যাওয়ার পরে যেমন চাকরির জন্য যাবে, তো তাদের বলবে যে পানের দোকান দাও, মুরগি বিক্রি করো, নয়তো মুরগি পালো, হাঁস পালো, বিক্রি করার জন্য বলবে। তারপর এইগুলো তো মানে দেখছি আমরা। আর ওই ট্যাপ রোগটা দিয়ে এই শিক্ষা যায় যে কটা স্কুল থাকবে ট্যাপ রোগটা দিয়ে চলবে। তো এইভাবে কতদিন করে চলবে? রাজ্য সরকারের বিষয়গুলো দেখা উচিত। আমার মনে হয় না রাজ্যে আপমন জনগণ তার জন্য রাজ্য সরকার কোনোদিন মাফ করবে। ভবিষ্যতে রাজ্য সরকার তার জন্য মনে হয় বড় খেসারত দিতে হবে, যদি এখনই তারা না শুধরায়। ধন্যবাদ। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি চূড়ান্ত করবে শিক্ষা দপ্তর? শিক্ষা দপ্তর সরকার কি স্কুল বন্ধ করে নিকটবর্তী স্কুলে সেখানে সংযুক্তিকরণ বা একত্রীকরণের সিদ্ধান্তে শিলমোহর দেবে, নোটিফিকেশন জারি হবে? তাহলে আপাতত ধরে নেওয়া যায় এই বছর তো সে পঠন পাঠন শুরু হয়ে গেছে, নিঃসন্দেহে আগামী শিক্ষাবর্ষের আগেই সেই বিপ্লবী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নমস্কার, কে বলছেন? কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। স্কুল কমাচ্ছে সরকার, স্কুল যে কমাচ্ছে সরকার, এটা দেখুন রাজ্য বা দেশের অধিকাংশ লোকে সমর্থন করেছে। এগুলো তো ত্রিপুরা আবার মানে 2018 থেকে আবার 2023-এ এবং 2024-এ জনসমর্থন দিয়েছে। এবার লোকসভাতেও সারা দেশেও মোটামুটি একটা মেজরিটি দিয়েছে। হয়তো একভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ওনারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তো এইসব নেই। আর সেটা কিছু কিছু বিষয় আছে, এবং যুক্ত শিক্ষামন্ত্রী তো আমাদের বই কি বলবো ডেন্টিস্ট, উনি কি নাম, মানিক শাহ, উনি ওনার কাছে তো শুনলাম অনেকে বলছে 20-এর উপরে অধিক ডক্টর আছে। উনি ঠিক 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 উনি কতদিন মুখ্যমন্ত্রী থাকতে পারেন, এটাও সমস্যা আছে। আজকে বিরোধী দল নেতা ঘোষণা হলো এই 100 কতজন যে মানে পার্লামেন্ট থেকে সদস্যকে বহিষ্কার করে কি ওই আইন পাস করেছিল ওম বিরলা, ওনাকে আবার পুনর্নিয়োগ করা হলো। দেখলাম রাজ্যের চাকরি কে দিবে? শিক্ষামন্ত্রী কোথায়? শিক্ষামন্ত্রী কে? শিক্ষা, স্বাস্থ্য, পিডব্লিউডি এইসব দপ্তর নিয়ে বসে আছেন মানিক শাহ। উনি ডেন্টিস্ট ছিলেন, আমরা চিনি, রাজ্য চিনি, দেশবাসী চিনি। উনি রাজ্যসভাতে গিয়েছিলেন, উনি একটা পঞ্চায়েতেও জয়লাভ করেননি। হঠাৎ করে রাজ্যসভা থেকে এনে দিল বিপ্লবকে, পাঠিয়ে দিল রাজ্যসভা, আবার ওই হরিয়ানার কুল দায়িত্ব প্রভারী করে। এগুলি ফালতু চলছে। মানে বর্তমান শাসক দল বাঙালি, পশ্চিমবঙ্গের দেখুন অবস্থা, মমতা ব্যানার্জি কি চিহ্ন ভিন্ন করে দিল, 22টা দিল, 29টা বানিয়ে দিল। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? এটা নিয়ে বলতে কমাচ্ছে বলতে এটা কমবে, কারণ হলো বাজেটের কম, আর শাসক মানে বর্তমান শিক্ষামন্ত্রীর উদার জন্য। আর এটা নিয়ে পাবলিক মানে প্রাইভেট মানে প্রাইভেটাইজেশন যেটা বলে, বেসরকারীকরণের জন্য এটা চলবে। কারণ লেখাপড়া যারা করে, যারা জনপ্রতিনিধি আছে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় হোক বা স্তর পঞ্চায়েত হোক, ওনারা কিন্তু ওনাদের
আপনার আমরাও জানি, অনেকেই জানে, যারা পাহাড়ে থাকে অনেকে অত কানেক্টিভিটি থাকে না, ওনাদের ছেলে মেয়ে সবাই কিন্তু বইয়ের যে লেখাপড়া করছে, ইভেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, প্রাক্তন থেকে শুরু করে, বামহল থেকে শুরু করে, কিন্তু গরিবের জন্য ভাবছে না। বর্তমান এই আমাদের মানে ডেন্টিস্ট, মুখ্যমন্ত্রী, অনেকে ডাক্তার, ডেন্টিস্টকে ডাক্তার বলা হয় না, ডেন্টিস্ট কিন্তু একটা পার্ট অফ ডক্টর। হ্যাঁ, উনি কিন্তু মেডিসিন স্পেশালিস্ট নয়, জেনারেল ডাক্তার হবে। হ্যাঁ, যেমন ওই আই স্পেশালিস্ট, ডেন্টিস্ট, এরকম। আমি সম্মান দিয়েই বলছি, উনার মানে উনি কিছুই করছেন না, 1 বছরের উপরে চলছে, উনি কি করছেন? কোন অনেক আশা ভরসা ছিল ওনার উপরে। তার পর থেকে দেখলাম মানে রাজ্যের মাঝে কোনো কন্ট্রোল নেই, উনি কোথায় যাচ্ছেন, কি করছেন। আরে উনি তো পয়সাওয়ালার লোক, আমি রাজ্যবাসী জানে, সবাই জানে, উনি প্রতিষ্ঠিত পূর্বে থেকে, কিন্তু দেখতেন তো। হ্যাঁ, ওনাকে কেউ পাত্তাও দিচ্ছে না। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? স্কুল এসএমসি কমিটি এবং এলাকাবাসী নিয়ে একটা আলোচনা সভা হয়। আলোচনার বিষয় ছিল আমাদের আইএস থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আছে যে স্কুলে নিয়ে বিরোধীরা কোনো কিছু দেখা যাচ্ছে না, ওনারা কি ঘুমিয়ে আছে না? বিরোধীদের ইয়েতে আমি বলছি আর কি, ওনারা কি ঘুমিয়ে আছে? সিপিএম, কংগ্রেস, চিত্রমতা, আইপিএফটি, ওনারা কি ঘুমিয়ে আছেন? আমি বেশি কথা বলবো, শুধু এই কথাটাই বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম। ওনারা যে কি ঘুমিয়ে আছে না? স্কুল তো সবার জন্য। এই যে স্কুলগুলি বদ্ধ হচ্ছে, এটি কার ইয়েতে হচ্ছে? এটি নিয়ে ওরা কেন করেন না? ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আছে যে স্কুলে আগামী দিন বহাল থাকার জন্য তা নিয়ে একটু আলোচনা হয়। তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুব কৃষ্ণনগর এসডি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরিব মেহনতি। বলছিলাম হ্যাঁ, যে শিক্ষক সংকট বিদ্যালয় কমাচ্ছেন সরকার, বিষয়টি তুলে ধরার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিগত অনেকদিন ধরেই দেখছি যে এই ব্যাপারটা মানে একদম ট্রেন্ডিং এ আছে, আর ট্রেন্ডিং এ থাকার পরেও বিরোধী দলের মধ্য থেকে এই ব্যাপারটা নিয়ে কোনো কার্যকলাপ বা বিরোধিতা দেখতে পাচ্ছি না আমরা। এবার ব্যাপার হচ্ছে, আমি বর্তমান সরকারকে একটা প্রশ্ন করতে চাই যে ওরা তো বলছে যে স্টুডেন্টের সংখ্যা কম থাকায় বিদ্যালয়গুলি বন্ধ করছে আর পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে সংযোগ স্থাপন করছে। তো আমি বলতে চাই ওদেরকে যে দিন দিন কি স্টুডেন্ট সংখ্যা কমে না দিন দিন বাড়ে স্টুডেন্ট সংখ্যা? আমি এই প্রশ্নটা ওদের কাছে করতে চাই। ওরা তো বলছে যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য এরকম পদক্ষেপ নিচ্ছে। তো আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি যে এরকম পদক্ষেপ নেওয়ার ফলে যেমন ক্ষতি হবে স্টুডেন্টের, তেমনি ক্ষতি হবে যারা টেট পাস করে বসে রয়েছে তাদের, যারা বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ কোর্সগুলি করছে, বিএড, ডিএলএড, ওই কোর্সগুলিতে যারা প্রশিক্ষণরত আছে তাদেরও ঠিক একই রকম ভাবে ক্ষতি হবে। আর একজন শিক্ষার্থী
হ্যাঁ, দেখা গেল যে শিক্ষার্থীর বাড়ির কাছে বর্তমান স্কুলটা রয়েছে, আর ওই স্কুলগুলি বন্ধ করে দেওয়ার ফলে এই স্কুলটাও বন্ধ করে যাচ্ছে। যখন এই স্কুলটা অন্য একটা স্কুলের সাথে মার্জ হবে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে মার্চ হওয়ার পর স্কুলটা 10 বা 5 কিলোমিটার দূরে চলে গেছে। তখন কি ওই শিক্ষার্থীটা তার শিক্ষাটাকে চালিয়ে যাবে? স্কুলের দূরত্ব বাড়ায় কি চালিয়ে যাবে, না শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাবে, না এখানেই বন্ধ করে দেবে? তো আমি এটাই বলতে চাই যে কোন দিক থেকে মনে হয় না যে শিক্ষা ব্যবস্থা উন্নতির পদক্ষেপ এটা। আমরা সাধারণ জনগণ হয়ে বুঝতে পারি যে শিক্ষা ব্যবস্থা উন্নতি করার ক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের অনেক পন্থা রয়েছে, তো ওইগুলি কেন অবলম্বন করছেন না ওরা? এরকম সামান্য একটা বিষয় নিয়ে ওরা, জানি না ওদের মতলব কি। হ্যাঁ, আর আপনারা যে আজকের বিষয়টা রেখেছেন যে শিক্ষক সংকট, বিদ্যালয় কমাচ্ছেন সরকার, লাস্টে যে প্রশ্নবোধক চিহ্নটা দিয়েছেন ওইটা না দেওয়ার দরকার ছিল, যে শিক্ষক সংকটের কারণেই বিদ্যালয় কমাচ্ছেন সরকার, এরকম হওয়া দরকার ছিল আজকের টপিকটা। আর আপনাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারটা তুলে ধরার জন্য। এটা তুলে ধরা খুবই দরকারি ছিল। ধন্যবাদ। হ্যালো 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 হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম যে পঞ্চায়েত ইলেকশনে বিরোধীরা দাঁড়াতে পারবে কিনা, সেটা কবে বলবেন? সেজন্য আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? তা নিয়ে একটু আলোচনা হয়। তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুব কৃষ্ণনগর এসবি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরিব মেহনতি মানুষ। তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন। তো আমাদের এই এলাকার মানুষ, জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ, তাই এই স্কুলটা যদি বহাল না থাকে, পাশের স্কুল যে তেলেরবন হাই স্কুল, ওখানে গিয়ে পড়তে হবে। তো এখন দূরত্ব। আমি দীপক পাল বলছি চরিলাম থেকে। হ্যাঁ বলুন। আজকে আপনারা যে টপিকটা রেখেছেন সেটা খুবই প্রয়োজন ছিল এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যতের স্বার্থে। তো বর্তমানে সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা আমরা ত্রিপুরাবাসী যারা আছি তারা দেখে হতবাক। আমি একজন অভিভাবক হিসেবে সরকারের কাছে প্রশ্ন করতে চাই, যারা মন্ত্রী আমলা থেকে শুরু করে বড় বড় উচ্চ মাপের আধিকারিকরা আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে কি সরকারি স্কুলে পড়ান? সেটা আমার বড় প্রশ্ন। আপনাদের ছেলে মেয়েদের কাউকে আপনারা সরকারি স্কুলে পড়ান না। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন তাদের একজন ছেলে মেয়েকেও সরকারি স্কুলে পড়ায়। তো আমরা যারা গরিব, যারা অসহায় মানুষ, দিন এনে দিন খাই, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সরকারি স্কুলে পড়াই এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় তার জন্য আমরা সরকার গঠন করি, সরকারকে ভোট দিই যাতে স্কুলগুলি সুন্দরভাবে পরিচালনা করে। কিন্তু বর্তমানে যে রাজ্য সরকার, যে শিক্ষামন্ত্রী যিনি আছেন, ওনার বিচার বিবেকে এটা কিভাবে বাদল যে স্কুলগুলি বন্ধ করলে পরে শিক্ষা ব্যবস্থা ভালো হবে? এটা কিভাবে সম্ভব? একজন শিক্ষিত লোক হিসেবে উনি কিভাবে এটা করতে পারেন, সেটা আমাদের প্রশ্ন। আর উনি দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত তো দেখিনি যে স্কুল ডেভেলপমেন্টের জন্য 100 জন 200 জন শিক্ষক নিয়োগ করেছে বা ডেভেলপমেন্টের জন্য যা কিছু করার দরকার অন্য কিছু করেছে, কিছুই তো করেনি। তার পরিবর্তে কি করছে না, যে স্কুলগুলো
আগে থেকেই খোলা ছিল, এই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটার জন্যই নাকি আমরা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছি, আর তার জন্য উনি এই শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে বসে আছে। এটা অত্যন্ত লজ্জার, এবং উনি কল্পনা করতে পারবেন না। দেখুন, শাসক বিরোধী কোনো প্রশ্ন নয়। আমরা অভিভাবক, আমরা চাই আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠুক। আমরা চাই আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠুক। আর এই জায়গাতে ওনারা যে ধরনের পদক্ষেপগুলি নিচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ রাজ্যবাসীর বিপক্ষে, জনসাধারণের বিপক্ষে সিদ্ধান্তগুলি নিচ্ছেন। শাসক বিরোধী নয়, সবাই কিন্তু এর ঊর্ধ্বে গিয়ে অবশ্যই কথা বলবেন, এবং আগামী দিনে কিন্তু এর জবাব সরকারকে দিতে হবে। তাই সরকার যে সিদ্ধান্তগুলি নিলে পরে জনসাধারণের কল্যাণ হবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর হবে, এই সিদ্ধান্তগুলি নেওয়া দরকার। আমি একজন অভিভাবক হিসেবে সেটাই বলবো। দেখুন, আপনারা আপনাদের টাকা পয়সা আছে, আপনারা বড় বড় স্কুলে পড়িয়ে নিতে পারবেন, আমরা পারবো না। যে স্কুলগুলো খোলা আছে এগুলিকে কিভাবে ডেভেলপ করা যায়, শিক্ষক নিয়োগ করুন। শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে এবং পাশাপাশি আরো আনুষঙ্গিক যা কিছু দরকার একটা স্কুল ডেভেলপ করতে গেলে, এগুলি আপনারা করুন। তাহলেই একটা ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থাটা উন্নত হবে। আর নতুবা এই ধরনের পদক্ষেপ নিলে পরে এটার যে কি বলবো, খারাপ যে প্রভাবটা, এটা আগামী দিনে কিন্তু রাজ্য সরকারকে দায়বদ্ধতা নিতে হবে, এবং সরকার কিন্তু কি বলবো যে একটা বিপদের সম্মুখীন হবে। তাই শিক্ষামন্ত্রীর কাছে এটা অনুরোধ থাকবে যে আপনি একটু চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলি নিন, এবং জনসাধারণ জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিন। এটাই আমি অভিভাবক হিসেবে ওনার কাছে আহ্বান রাখবো। নমস্কার। হ্যালো 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 নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, বিজেপি সরকার আসলে আমরা যত বেকুব মনে করি এত বেকুব না। কিন্তু উদাহরণস্বরূপ আমি বলতে পারি, শিক্ষার জন্য বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর 4 জন শিক্ষক ওনার বাড়িতে পোস্টিং দিয়েছেন। উদ্দেশ্যটা ছিল ছেলে মেয়েদেরকে পড়ানো। পরে যেহেতু খবরটা আউট হয়ে গেছে, জনসাধারণ জেনে গেছেন, বলছে যে ভুল হয়েছে। কাজেই শুধু শিক্ষা ব্যবস্থা না, সব ব্যবস্থা ধ্বংস করবে বিজেপি সরকার। এটা হলো হরিলুটের সরকার। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর আমরা বেশি পণ্ডিত, যেই কারণে আমাদের এই দুরবস্থা। অনেকেই বলেন বিরোধী দল কি করে, আপনারা আগে বুঝুন। ওই যে একটা কথা আছে, দেখ কেমন লাগে। আমরা আগে বুঝি যে কি করছে বিজেপি দল। এখন তো সব কংগ্রেসই বিজেপি সেজে, আর কিছু সিপিএম বিজেপি সেজে সাংঘাতিক করছেন, ত্রিপুরা রাজ্যের স্বর্গে নিয়ে যাবেন। এটাই আমার বক্তব্য। নমস্কার। হ্যালো হ্যালো বলছিলাম, আজকে তো সুন্দর জিনিস আপনারা দিয়েছেন। স্কুল বন্ধ হচ্ছে। হ্যাঁ, স্কুল যে বন্ধ করেছে তাদের তো আসলে সেই রাজ্য চালানোর ক্ষমতাই নেই। দেখুন, একটা প্রসঙ্গে একটা মাননীয় সুশান্ত চৌধুরী একটা সাংবাদিক সম্মেলনে বললেন যে জিতেন চৌধুরী কিন্তু ওই যে একটা মেডিকেল হসপিটাল করোনার ব্যাপারে যে দুর্নীতি বা কি হচ্ছে এগুলি প্রচার করছিলেন। এটার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে আমরা ডাক্তার ত্রিপুরাতে কম, একজন ডাক্তারের পেছনে প্রায় 300 লোক আছে, কিন্তু তাদের দরকার একজন ডাক্তারের পেছনে 100 লোক। এরকম ওই কথাটা বললেন। তো উনি যে বললেন ডাক্তার নিয়োগের জন্য, ডাক্তার নিয়োগ করলে সারবো, নার্স নিয়োগ করতে লাগবে না। শুধু ডাক্তার নিয়োগ করার জন্য ওই হসপিটালটা করেছে, আর নার্স টার্সের কোনো দরকার নাই। বিভিন্ন হসপিটালে যে নার্স নাই
তাদের পরিষেবা যে হচ্ছে না, এইগুলির কোনো খবর নেই। আসলে ত্রিপুরা মানুষের যেভাবে বোকা বানানো যায়, যেভাবে বোকা বানায় কথা বলা যায়, এইটাই চলছে। আর স্কুলে তো বহুত আগেই আমরা এই দরবার দেখেছি, স্কুলে শিক্ষক নাই, বিভিন্ন স্কুল তারা বন্ধ করে দিয়েছে, যেগুলি বামপন গভর্নমেন্ট করেছিল সেগুলি তারা অনেক বন্ধ করে দিয়েছে, তাদের সেগুলি চালানোর ক্ষমতা নাই। ওরা বলছে স্কুলে ছাত্র সংখ্যা কম, সেই জন্য বন্ধ করেছে। আসলে বিভিন্ন জায়গাটা দেখা গেল অনেক দূরে দূরে গিয়ে মানুষে পড়াশোনা করতে পারে না, গ্রামের মানুষ। আসলে উপজাতি অংশের মানুষ তো, তাদের জন্য বিজেপি গভর্নমেন্টটা ঠিকই আছে। তাদের যে সুবিধা করে দিয়েছিল বামপন গভর্নমেন্ট, পাড়ায় পাড়ায় স্কুল, তাদের সমস্ত এলাকাতে সমস্ত সুযোগ সুবিধা, সেইগুলি তো আসলে বিজেপি গভর্নমেন্টের কাছে ভালো লাগছে না, যার জন্য তারা এগুলি বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় ভালোই করেছে। এগুলির জন্য তাই হইল ত্রিপুরামতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের কারণে এইগুলি বন্ধ করেছে। ত্রিপুরাতে যাই কিছু করতে, সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু প্রদ্যুৎ কিশোর। আমার মনে উপজাতি ভাই বোনেরা বোঝা উচিত, ওরা যে ত্রিপুরামতা করছে, ত্রিপুরামতা করে ত্রিপুরা রাজ্যটা একবারে রসাতলে নিয়েছে। আর এই স্কুল বন্ধের ব্যাপারটা কিন্তু আসছে না, তারা 6 বছর হইলে আইলো, আয়াসেই কিন্তু স্কুল বন্ধকরণ, স্কুলে মাস্টার না থাকা, এগুলি কিন্তু চলছে। এইগুলি তো বিচার তো আর হচ্ছে না, কবে নাগাদ হবে এই বিচার? যার জন্য আমি দায়ী করবো ত্রিপুরামতার সুপ্রিমো এবং আরেকজন আছেন মন্ত্রীর লোভে, যারা মন্ত্রীতে গিয়েছেন, উনি তো খুব ভালো লোক ছিলেন, যে মন্ত্রী যে পেয়েছেন ত্রিপুরামতার মাননীয় মন্ত্রী, যে 2 জন নতুন করে ঢুকলো, তারা তো মন্ত্রীর স্বাদ ছিল। আসলে মন্ত্রীর স্বাদই তারা গেল, কিন্তু দেশের উন্নতির কারণে কিন্তু আর তারা গেল না। মাননীয় অনিমেষ দেববর্মা, ওনার বলে মন্ত্রিত্বটা পছন্দ হয়নি। ওনাকে যে দিতেই বেশি, উনি তো কি কয় কাইন্যা তাদের কাছে যায়, তারা কিন্তু সঠিকভাবে ওনাকে সম্মান দেয়নি। কিন্তু তাদের সেই সম্মান না দেওয়াতে ওনারা কিন্তু তাদের কাছে যায়, তাদের তো লজ্জা নেই। আর শুধু মন্ত্রিত্বের জন্য টাকা কত খেয়েছে তারা। এই যে ত্রিপুরামতার সঙ্গে বাটপাড়িগুলি চললো, তাদের সঙ্গে এগুলি করেছে, এগুলি কিন্তু বিভিন্ন ব্যাপার আছে, কিন্তু টাকা টোকা খেয়ে, এই বলে ত্রিপুরা ল্যান্ড, এই বলে মুখ, তারপরে দেখা গেল যে প্রদ্যুৎ কিশোরের বন্যা দ্বারা গড়াই দিতে, তাদের লোক কত, কোন জায়গাতে ফোন দিয়ে দিচ্ছে, এখান থেকে দ্বারা করে পাস করাইয়া মন্ত্রী করে দেওয়ার জন্য এই জিনিস করছে। ত্রিপুরা রাজ্যটাকে একবারে রসাতলে করেছে। বললাম তো, ত্রিপুরা রাজ্যের এই সমস্ত কারণের জন্য আমি একমাত্র দায়ী করবো ত্রিপুরামতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর আর অনিমেষ দেববর্মা। তারাই ত্রিপুরা রাজ্যটাকে একবারে শেষ করে দিয়েছে, বা সামনে শেষ করে দিচ্ছে। আমার মনে হয় জনগণের। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। শিক্ষক সংকট, স্কুল কমাচ্ছে সরকার। দেখুন, এটা সত্য কথা। স্কুল কম করে দিচ্ছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাহাড়ের উপজাতিরা। আমি কেন বলছি? শ্রীলঙ্কা, সামনে, গন্ডার প্রত্যন্ত এলাকা, যেখানে আপনারা নিজেও গিয়ে পৌঁছেননি, ওখানে আপনার 10-15টা পরিবারের জন্য সরকার তাদের শিক্ষা চিন্তা করে, তৎকালীন সরকার, আমি যদি বলি এখন বলবো সিপিএম বিজেপির কথা, আমি রাজনীতির কথা বলছি না, তৎকালীন সিপিএম সরকার, মানিক সরকার, আমি দেখেছি এটা, আমার অভিজ্ঞতাতে বলছি, ওই কয়েকটা পরিবারের জন্য একটি স্কুল খুলে দিয়েছে, ওদের শিক্ষা যাতে ওরা শিক্ষিত হতে পারে, কমসম হাতে কলম শিক্ষা হতে পারে। যেখানে প্রত্যন্ত এলাকা, ওরা ভাষাগত সমস্যা আছে, ওরা সেখানেও প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে। ওখানে সমস্ত এইসব প্রত্যন্ত এলাকা, উপজাতি এলাকায়ও তৎকালীন সরকার পৌঁছে দিয়েছিল এই শিক্ষা ব্যবস্থাকে ওখানে। আর বর্তমান সরকার যদি এই স্কুলগুলি কম করে, এই স্কুলগুলি যদি বাতিল করে দেয়, তাহলে ওই উপজাতি, পাহাড়ের উপর যে অংশের মানুষগুলি শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছবে? এই জন্য বলছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাহাড়ের উপজাতিরা। দ্বিতীয়ত কথা হচ্ছে, সরকার যদি বেকার দরদি হতো, তাহলে সমস্ত স্কুলগুলিতে অনেক শিক্ষকের শূন্য পদ রয়ে গেছে,
যদি সরকার যদি বেকার দরদি হতো, তাহলে এসব শূন্যপদগুলি পূরণ করে 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 শিক্ষক নিয়োগ করে সেই শিক্ষাটাকে উম, উম, প্রসারিত করে রাখা যেত। তা না করে সরকারও স্কুল কম মানে কেটে দিচ্ছে, স্কুল বাজেট করে দিচ্ছে। তা তুমি তাতে কি হচ্ছে, আমাদের রাজ্যের মানুষেরই ছেলে মেয়েদেরগুলি শিক্ষা থেকে বঞ্চিত হবে। এখন যদি বলি ওদেরকে এখান থেকে স্কুল থেকে সেই স্কুল সেই স্কুল সেই স্কুল কনভার্ট করে দেবে, ভাগ করে দেবে। আপনি দেখুন বহু দূর দূর স্কুল, বহু দূর দূর গ্রাম পাহাড়, তখন ওদের ওদের যাবে কোথায়? পায়ে হেঁটে যাওয়া সম্ভব না। আর সরকার এইসব শূন্যপদগুলি পূরণ না করে করছেন না কেন? বেকার কথা চিন্তা করে যদি বেকার ধরে হয়ে থাকে, এটা না করে আপনি শিক্ষক নিয়োগ না করে তাতে কি হবে? শিক্ষক নিয়োগ আমার রাজ্যে একটা বেকার কর্মসংস্থান ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা ঠিক হলো, আমার ছেলেদের বেকার একটা কর্মসংস্থান ব্যবস্থা, দুটিও আমার লাভ হলো। তা না করে আপনি স্কুল বাতিল করছেন, শিক্ষক নিয়োগ করছেন না, তাহলে আপনি কোথাকার বেকার বিরোধী হলেন? কোথাকার শিক্ষা ব্যবস্থা আপনি উন্নতি করতে চাইছেন? দেখুন এবার যে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের যে ফল বেরোলো, হ্যাঁ কি অবস্থা হয়েছে, রেজাল্টের অবস্থা দেখেছেন তো? এই যে কি বলে কি শিক্ষা বলে ওই যে টাকা দিয়ে পড়াতে সরকারি স্কুলগুলিতে, মনে পড়ছে না এখন কথাটা মনে আসছে না। কোথায় হলো রেজাল্ট গুলি, কি হলো, ফলগুলি কি অবস্থা হলো, শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? এতে অনুমেয় সরকারের একটু ভালোভাবে দৃষ্টি দেওয়া উচিত। আপনি স্বাস্থ্য ব্যবস্থা দেখুন, আমি ওখানে একটা প্রসঙ্গ আনছি কাটতেন না, যে স্বাস্থ্য ব্যবস্থা দেখুন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপন করছেন, ভালো কথা, হোক, আপত্তি নেই, আমাদের ভালো। আমার প্রশ্ন হলো, আমাদের যে জিবি হসপিটাল বলো, আইজিএম হসপিটাল বলুন, টিএমসি, যে হসপিটালগুলি এখন আছে ডিস্ট্রিক্ট লেভেলে বলুন, সাব ডিভিশন লেভেলে বলুন, বা আমাদের যে লেভেলের হসপিটালগুলি আছেন, এইগুলিকে আধুনিকরণ না করে, এগুলিকে উন্নত না করে, উন্নত চিকিৎসা ব্যবস্থা না করে উনি মেডিকেল কলেজ খুলছেন। এগুলি আমাদের সবার আগে তো যেগুলি আছে ওইগুলিকে আগে মেনটেন করুন, এগুলিকে আগে উন্নত করুন, এগুলিকে ভালো পরিষেবা দিন, বাইরে থেকে ভালো ডাক্তার নিয়ে আসুন এখানে, তাতে আমাদের তো ভালো হবে। ওই মাত্র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বলেছেন ত্রিপুরা থেকে এখন বাইরে যেতে হয় না রেফার, বাইরে থেকে ত্রিপুরাতে রেফার আসে। আজব কথাবার্তা, কি বলতে চাইছেন এগুলি, কাকে বোঝাতে চাইছেন? এগুলি আজে বাজে না করে, আজে বাজে কথা না বলে রাজ্যের মানুষের প্রতি দৃষ্টি দিন, নজর দিন, ওদের সবার প্রতি আপনার সহমত পোষণ করুন, উন্নত করতে চেষ্টা করুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যেগুলি আছে উন্নত করতে চেষ্টা করুন। আমি সরকারের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন এগুলি আপনার মূল্যায়ন করুন, এগুলি দেখুন, আজে বাজে কথা না বলে কাজ করুন, মানুষের কাজ করার সময় যাতে কাজ করুন। এই কথা সেই কথা বললাম, মানুষকে বোকা বানালাম, মানুষ বুঝে এখন এটাই বক্তব্য। নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, হুম, আমি বাটিয়া মুজাফর থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। আমার নাম আয়কাত আলী। আমি একটা কথা বলতে, ওয়াটার সাপ্লাই প্রতিষ্ঠানে উদ্যোগপতি ছাত্র হিসেবে তারা গিয়ে তারা রাজ্য থেকে মাংস দেওয়া খায়, রুটি দেওয়া খায়, এরপরে তারা অতিশয় বাড়াতে হতে হবে। আপনি একটা নিউজ করবেন তাড়াতাড়ি। সব মিলিয়ে বলা যায় এই সময়ের মধ্যে সরকারের তরফে কিছু বলা হয়নি, হয়তো আসছে শিক্ষাবর্ষ থেকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। প্রথমে টিভি 24 ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টা
আমাদের জন্য তুলে ধরার জন্য। দেখুন, এই আমাদের ত্রিপুরার বর্তমান সরকার, এটা এরকম হবে আগে, এই 6 বছর আগেই ত্রিপুরার জনগণকে সতর্ক করা হয়েছিল। এখানে যারা মানুষের সাথে চিন্তা করে সরকার যে ছিল, কিন্তু তা এখন বাস্তব রূপে আমরা দেখতে পাচ্ছি। ওরা শিক্ষাটাকে সম্প্রসারণ করবেন দূরের কথা, কারণ এটা বুর্জুয়া সরকার। তারা সবসময় বড় মানুষের জন্য চিন্তা করবে, গরিব মানুষের জন্য নয়। বিগত বামফ্রন্ট সরকারের আমলে 2.5 কিলোমিটার অন্তর অন্তর স্কুল করে দিয়েছিল, যাতে গরিব মানুষেরা শিক্ষা তাকে যাতে সবাই যাতে শিক্ষাটা পায়। সাথে সাথে শিক্ষার সাথে সাথে এখানে যাতে কর্মসংস্থান হয়, শিক্ষিত যুবক যুবতী যারা বেকার যারা আছেন ওরা যাতে কর্মসংস্থান হয়, তাদের ভবিষ্যৎ গুলা উজ্জ্বল হয়। এটাই ছিল বিগত সরকারের চিন্তা। আর ওরা এসে এই সমস্ত চিন্তাটাকে তছনছ করে দিয়ে যাচ্ছে। দেখুন, ওরা সরকারে আসার পরে এদের কোনো এমন একটা জনগণের জন্য কোনো একটা জিনিস তাদের মানে গঠনমূলক নয়, তাদের সবসময় জনবিরোধী। যেমন আগে আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে বিআরডব্লিউ নিয়োগ করা হতো এবং ফিনান্সের কনফারেন্সের মাধ্যমে এটা নিয়োগ করা হতো, এবং বিগত সরকার 10 বছর তারা বিআরডব্লিউ হিসেবে চাকরি করার পরে ওদেরকে রেগুলার করার জন্য বিধানসভাতে বিল পাস করা হয়েছিল। যে মাত্র 2018-তে সরকার প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ব্যান করে দেওয়া হলো, এবং দিয়ে কি করলো যে তাদের কোম্পানি তাদেরকে যারা ঘুষ দেয় তাদেরকে যাতে এই করে তাদের হাতে এই পুরা এই করে দিয়ে দিল, এই আউটসোর্সিং এর মাধ্যমে করার জন্য। এটা কার পক্ষে হলো? এই বিআরডব্লিউ যারা চাকরি করবে এটা কি যারা বামপন্থী লোকে বা কংগ্রেসের বা আমরা বাঙালি বা যারা ছিল তাদেরই এটা সুযোগ হবে নাকি? এটা সব মিলিয়ে বলা যায় এই সময়ের মধ্যে সরকার পক্ষ কিছু বলছে না, অর্থাৎ দপ্তর সরকারের তরফে মহাকর্ণে বসে কোনো বিবৃতি নেই। সেদিক থেকে আশঙ্কা যারা করছেন তাদের কাছে সরকারের জবাব নেই, কিন্তু প্রস্তাব যারা রেখেছেন সে তালিকা প্রকাশ্যে চলে এসেছে। বাকিটা সময় বলবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।